আতঙ্কে ভুগছে বাংলাদেশের জামাতিপন্থী নেতারা। তারা আজকে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করছে যে যদি বাংলার নির্বাচনে বিজেপি জয়লাভ করে তাহলে বাংলাদেশ বিপদে পড়তে পারে। কিভাবে বিপদে পড়বে? না, বাংলাদেশে রিফিউজি ক্রাইসিস বাড়বে। অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ রীতিমতো আশঙ্কা প্রকাশ করছে এবং তারা বুঝতে পারছে যে দিনের পর দিন যে জামাতি নেটওয়ার্ক তারা পশ্চিমবঙ্গে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, সেই এস্টাবলিশমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। জামাতের নেতা এক্স্যাক্টলি আজকে সংসদ ক্ষেত্রে দাঁড়িয়ে কি বললেন আপনারা শুনুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন বাংলাদেশ হঠাৎ করে ভারতের সঙ্গে লড়তে পারি এই ডায়লগ দিয়ে আজকে ব্যাকফুটে চলে গেল মোহাম্মদ ইউনূসের পতনের পর। আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা সেই ৭১-এ ২৪-এ প্রত্যেকটা সময় জাতিগতভাবে আমরা যেমন একত্রিত হতে পেরেছিলাম, তেমনি ভাবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যদি কোনো ধরনের পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময়টা তো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে মাননীয় স্পিকার। অর্থাৎ এই নেতা পরিষ্কার বলছেন পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা বাংলাদেশে বাড়বে, যা বাংলাদেশের কাছে সিরিয়াস থ্রেট, এবং রিফিউজি ক্রাইসিস বাড়বে। আর এখানেই একগুচ্ছ প্রশ্ন কিন্তু উঠে যায়। অর্থাৎ বাংলাদেশ এক্সপেক্ট করছে এপারে সংখ্যালঘু একাধিক মানুষ বাংলাদেশে গিয়ে উঠবে। দিনের পর দিন এই বাংলাদেশ পশ্চিমবঙ্গকে মুক্ত ক্ষেত্র বানিয়ে রেখে দিয়েছে। সংখ্যালঘু বা সংখ্যাগুরু দুপক্ষের মানুষই কিন্তু দিনের পর দিন বাংলাদেশে টিকতে না পেরে ভারতবর্ষে ঢুকেছে। একাধিক জঙ্গি সংগঠন যেমন আনসারুল্লাহ বাংলার টিম স্লিপার সেলকে অ্যাক্টিভ করার চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, এবং নির্বাচনের পর যখন সীমান্তবর্তী অঞ্চলে যখন জামাতের উৎপত্তি বেড়েছে, ঠিক তখন ভারতের মালদা মুর্শিদাবাদের মতো জায়গাগুলো থেকে আজকে আমাদের ভারতকে অশান্ত করার পরিকল্পনা এই বাংলাদেশই করেছে, যারা এখন আতঙ্কে ভুগছে যে যদি সীমান্তে বিজেপির দাপার মানে যদি বলা হয় প্রাদুর্ভাব বাড়ে, তাহলে সেই অনুপ্রবেশকারী ক্রাইসিসে বাংলাদেশ নাকি পড়ে যাবে, যে অনুপ্রবেশের কথা এতদিন ধরে আমাদের দেশ ভারতবর্ষ বলেছে। অর্থাৎ একটা জিনিস তো পরিষ্কার যে বাংলাদেশ এবং জামাতিদের কোনো অবস্থাতেই বিজেপি যদি জেতে তাদেরকে রেহাই দেওয়া হবে না, এবং এর ফলে যারা দিনের পর দিন বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকেছে এবং ঢুকে জাল আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছে, তারা ফের তাদের নিজস্ব জায়গা সক্ষেত্রে বাংলাদেশে ফিরে যেতে বাধ্য হবে। এবং এই মুহূর্তে বাংলাদেশের ইকোনমিক্যাল ক্রাইসিস এতটাই বেশি যে তারা যদি সে দেশে ফিরে যায় তাদের কিন্তু সামাজিক এক সংকট তৈরি হতে পারে। সেই আশঙ্কা আজকে খোদ বাংলাদেশের পার্লামেন্টে কিন্তু এই জামাতের নেতা উত্থাপন করলেন। পাশাপাশি বাংলাদেশে শেষ এক সপ্তাহ ধরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলাদেশের টেরর নেটওয়ার্ক আজকে ধ্বংসের মুখে কিন্তু পড়তে চলেছে। কালকে রাজধানীতে ৪ জন কুখ্যাত জঙ্গিকে কিন্তু হাতে নাতে আটক করে বাংলাদেশের গোয়েন্দা দপ্তর। তাদের কাছে একাধিক জিহাদি সরঞ্জাম, বন্দুক, গোলা এবং বিভিন্ন এমন নথি পাওয়া গেছে যাতে একটা জিনিস স্পষ্ট যে তারা বাংলাদেশে বসে ভারত এবং সীমান্তবর্তী অঞ্চলকে উত্তপ্ত করার চেষ্টা কিন্তু করছিলেন। এবং মনে রাখবেন, এটি কিন্তু বাংলাদেশ সরকারের দ্বিতীয় এই ধরনের অভিযান এক সপ্তাহের মধ্যে। ফলে এই পরিস্থিতি যে ক্রমশ বদলাচ্ছে তা কিন্তু বোঝা যাচ্ছে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের বৈঠকের পর। ঠিক কিছুদিন আগে আমি আরো একটি রিপোর্ট আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, যেখানে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরেও একাধিক জামাতিপন্থী এবং পাকিস্তানের দালালদের কিন্তু চিহ্নিত করে ফেলেছে সেনাবাহিনী। বাংলাদেশের সেনাপ্রধান ১ মাস আগে ভারতবর্ষে এসে একটি গোপন মিটিং করে গেছেন, এবং সেই মিটিং এর পর বাংলাদেশের সেনাবাহিনীর
এবং সেনাবাহিনীকে কেন্দ্র করে যে এয়ার বেসগুলো আছে সেগুলোর উপরেও কিন্তু একাধিক রেড করেছে বাংলাদেশের গোয়েন্দা দপ্তর এবং সেনাবাহিনী যৌথভাবে। 7 থেকে 9 এপ্রিল খলিলুর রহমান ভারতবর্ষে ছিলেন। এরপর এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের মতিউর রহমান বেস, যেটি ঢাকাতে অবস্থিত, সেটায় চট্টগ্রাম বলুন, কক্সবাজার বলুন, একাধিক জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ সেনা অভিযান বাংলাদেশ সরকার চালায়। এবং ইম্পর্টেন্ট হলো এই ঢাকার একটি এয়ারবেসে উন্নত মানের রেডার সিস্টেমকে কিন্তু ডিপ্লয় করা হয়েছিল সেনাবাহিনীর একাংশ দ্বারা। এবং যখন এই রেড চালানো হয় তাদের মধ্যে 9 থেকে 10 জন কিন্তু পালিয়েও যায়, যাদের মধ্যে 4 থেকে 5 জন পালিয়ে যায় পাকিস্তানে এবং বাকি যারা আছে তারা তুরস্কতে পালিয়ে যায়, যে তুরস্ক এখন আইএসআই এর অন্যতম প্রধান স্ট্র্যাটেজিক হাব। এবং কিছু জন পর্তুগালে পালিয়ে গেছিল, যে পর্তুগাল দিয়ে খালিস্তানি নেটওয়ার্ককে কন্ট্রোল করা হয়। পরবর্তীকালে আমরা দেখতে পাই এই যে রেড হয়েছে সেই রেডের ফলে ফাইটার ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশে, যেটা বিখ্যাত একটি ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট কার্যত তছনছ হয়ে যায়। এবং এই পার্টিকুলার রেডের ফলে দুটো ব্যান্ড এক্সট্রিমিস্ট গ্রুপ, তাদেরকেও কিন্তু হাতে নাতে পাকড়াও করা হয়। এবং এই এক্সট্রিমিস্ট গ্রুপের সঙ্গে সংযোগকারী 2 জন আর্মি অফিসারকেও কিন্তু ধরে ফেলা হয়েছে। ফলে সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে যায় ডক্টর জয়শঙ্কর এবং খলিলুর রহমানের বৈঠকের পর। পরবর্তীকালে টিটিপির উপরে পুরো দায়টা চাপিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের একাংশের পক্ষ থেকে। ঢাকাতে কালকে যে 4 জন জঙ্গিকে ধরেছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, তারাও নাকি টিটিপির জঙ্গি, সেই দাবি বাংলাদেশের একাংশের পক্ষ থেকে করা হয়। টিটিপি পরিষ্কার বলে দেয় যে আমাদের বাংলাদেশের কোনো সংযোগকারী কোনো উইংই নেই, আমাদের লক্ষ্য পাকিস্তানের একাংশকে আফগানিস্তানের অংশ হিসেবে ঘোষণা করতে হবে। অর্থাৎ আমরা পাকিস্তান এবং আফগানিস্তান কেন্দ্রিক একটি ছোট দল, আমরা হঠাৎ করে বাংলাদেশে কেন উইং এস্টাবলিশ করব। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো, যাদেরকে ধরা হচ্ছে তাদের সঙ্গে পাকিস্তান যোগ স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে এরা কেউ পাকিস্তানে পালিয়ে যাচ্ছে, নয় এদের তথ্য ঘেটে দেখা যাচ্ছে যে এরা দিনের পর দিন পাকিস্তানের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। হঠাৎ করে টিটিপির উপরে দায় চাপিয়ে বাংলাদেশ সরকারের একাংশ যে বাঁচতে পারবে না, তাও কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। টিটিপি অফিসিয়ালি বলেছে, দয়া করে আমাদের নামটা নেবেন না, কারণ আমরা কেন হঠাৎ করে বাংলাদেশে উইং খুলতে যাব। বাংলাদেশের সাথে আফগানিস্তানের যে দূরত্ব, আমরা বাংলাদেশে বসে অন্তত সেই অপারেশন চালাতে পারি না, আর ভারতের সঙ্গে আমাদের কোনো শত্রুতাও নেই। ফলে এরা আসলে উগ্র ইসলামপন্থী জামাতের নেতা, যারা পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি অ্যাটাচ, পাকিস্তানের আইএসআই দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত। আসিম মুনির এদেরকে কন্ট্রোল করে এবং এদের প্রাদুর্ভাব বেড়েছে মোহাম্মদ ইউনূসের জামানায়। এবং একাধিক সেনাপ্রধান পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়মিত সে সময় এসেছিল। আইএসআই এর একাধিক অফিসিয়াল কক্সবাজার, ঢাকা, এই সকল জায়গায় দিনের পর দিন বিভিন্ন ক্ষেত্রে স্ট্র্যাটেজিক হাব তৈরি করার চেষ্টা করেছে। এবং আজকে ভারতকে অশান্ত করার জন্য এরা হলো সেই সময়কার ফসল, যাদেরকে আজকে বাংলাদেশের তারেক রহমানের সরকার ভারতের সঙ্গে একাধিক বৈঠকের পর যৌথ অভিযানে পাকড়াও করছে। আজকে শুধুমাত্র এই 4 জনকে ধরা হয়েছে যে সেটা নয়, ইম্পর্টেন্ট বিষয় হয়ে যাচ্ছে এই যে অভিযান করা হচ্ছে, সেই অভিযানে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে আসছে। যেমন 2 স্কোয়াড্রন লিডার হাতে নাতে পাকড়াও হয়েছে, 10 জন আর্মি অফিসারকে কাস্টাডিতে নেওয়া হয়েছে পুরো অভিযানে। এবং এই পুরো বিষয়টায় ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হলো ঢাকার যে মিলিটারি সেন্টার, সেখানে থ্যালেস GM403M এই র্যাডার ডিপ্লয় করা হয়েছিল, যে র্যাডার ডিপ্লয় করে তারা শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের উপর সার্ভেলেন্স চালাতে চেয়েছিল, যা সেনা প্রধানের অনুমতি ছাড়াই কিছু সেনাকর্তা করেছে বাংলাদেশের আভ্যন্তরীণ সেনাবাহিনীতে। শুধু তাই নয়, পরবর্তীকালে জহুরুল হক এয়ারবেস চট্টগ্রামে অবস্থিত, একাধিক এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট, বিভিন্ন জায়গায় মানে যশোর, কক্সবাজার ইউনিট, সমস্ত জায়গায় কিন্তু রেড করা হয়। এবং পাকিস্তান তাদের এই ইনস্টিটিউটে সেনাবাহিনীর ভিতরেই আইএসআই লোকদের ফিট করেছে বা প্ল্যান্ট করেছে, সেই তথ্য কিন্তু আমাদের সামনে চলে আসে। আর এরপরে এই ঢাকার একাধিক জায়গায় অভিযান চালালো সেনাবাহিনী, যেখানে 4 জনকে পাকড়াও করা হলো। এবং অন্যদিকে সংসদ রীতিমতো উত্তপ্ত হয়ে গেল পশ্চিম বাংলার নির্বাচন নিয়ে। অর্থাৎ বাংলাদেশের এই জিহাদিপনা, জামাতপন্থী জঙ্গি গোষ্ঠীরা রীতিমতো কাঁপতে শুরু করেছে ভারতের একাধিক অ্যাকশনে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।